সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। অনেকদিন পর আজকে আমি আবার এসেছি। মোসাম্মদ নাহিদা আক্তার, প্রভাষক, বাংলা, দৌলতপুর কলেজ, কারিগরি বিএনপি শাখা, দৌলতপুর, কুষ্টিয়া। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমি তোমাদের পড়াবো রেইনকোটের শেষ অংশটুকু। এর আগে আমি রেইনকোট গল্পটির লেখক আখতারুজ্জামান সম্পর্কে বলেছি এবং গল্পের বিস্তারিত আলোচনা করেছি। আজকে এই গল্পের শেষে যে বিষয়টুকু পড়ানো হয়নি সেটুকু নিয়ে আলোচনা করার প্রয়াস পাবো। তো সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা একটু মনোযোগ দিয়ে মূল গল্পটা পড়বে, তবেই গল্পের ভিতরে কি আছে সব জানতে পারবে। আর মূল গল্প পড়লে সেখান থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা পারবে ইনশাল্লাহ, আমি আশাবাদী। বাংলাদেশের কথা সাহিত্যে অগ্রগণ্য ব্যক্তিত্ব আখতারুজ্জামান ইলিয়াস। তিনি ছিলেন মানুষের গভীর মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনার একজন ব্যক্তি এবং তার প্রখর অন্তর্দৃষ্টি ও দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। তিনি তার লেখার মধ্যে বাংলাদেশের মানুষের গভীর যে বেদনা, মুক্তিযুদ্ধের কথা, বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা তিনি লিখেছেন, রাজনীতি, সাংস্কৃতিক বিভিন্ন বিষয় নিয়ে। আখতারুজ্জামান ইলিয়াস 1943 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1997 সালে তিনি একটা দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। আখতারুজ্জামান ইলিয়াসের বাবার নাম হচ্ছে BM ইলিয়াস এবং মায়ের নাম হচ্ছে মরিয়ম ইলিয়াস। তার পিতৃদত্ত নাম হচ্ছে মোহাম্মদ আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। তো এসো আমরা রেইনকোট গল্পটিতে চলে যাই। রেইনকোট গল্পটিতে মূলত জাল, স্বপ্ন, স্বপ্নের জাল এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং এটি এই বইয়ের অন্তর্ভুক্ত। এই গল্পে বাংলাদেশের স্বাধীনতা যুগের সময়কার যে পরিস্থিতি কথা সেটা খুব সুন্দরভাবে আমাদের সামনে তিনি উপস্থাপন করেছেন। গল্পটিতে তুলে ধরা হয়েছে মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়, যুদ্ধকালীন সময়ে একটি ঘটনা এবং একজন প্রভাষক প্রফেসর নুরুল হুদার জীবনে ঘটে যাওয়া বহমান একটি ঘটনার কাহিনী এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমরা গল্পের শেষে এসে দেখতে পাই নুরুল হুদা তার শ্যালক মিন্টুর দেওয়া রেইনকোট, মূলত এই গল্পটির নাম হচ্ছে রেইনকোট। আমরা ভেতরে শেষের দিকে যেয়ে দেখি যে মিন্টুর দেওয়া মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদা কলেজে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে যাচ্ছেন। কিন্তু নুরুল হুদা যখন মিন্টুর রেইনকোট গায়ে দেয় এবং রেইনকোটের যে ওম সেটা পেয়ে তার ভিতরে এক ধরনের মুক্তিযুদ্ধের যে চেতনা সেটা জাগ্রত হয়। কেননা তার শ্যালক মিন্টু ছিল একজন মুক্তিযোদ্ধা। তার ছেলে দেখে বলে বাবাকে একদম মামার মতো মনে হচ্ছে। এবং তিনি যখন হেঁটে যাচ্ছেন, বৃষ্টি পড়ছে তার রেইনকোটের উপরে, টপ 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 শব্দ হচ্ছে, তিনি মগ্ন হয়ে আছেন এবং মনে হচ্ছে দেশের জন্য জীবনটা না হয়ে যাবে। দেশের জন্য যদি সবাই জীবন দিচ্ছে আমি কেন নয়। তার ভিতরে একজন মুক্তিযোদ্ধা রেইনকোট পরে রেইনকোটের যে মানে গরম সেটা তিনি অনুভব করছেন এবং তার ভিতরে সেই মিন্টুর যে সত্তা সেটা জেগে উঠছে। নুরুল হুদা একজন সাধারণ মানুষ আমরা প্রথমের দিকে দেখি, কিন্তু শেষের দিকে যে আমরা দেখছি তিনি দেশের জন্য অসাধারণ হয়ে উঠেছেন, অনন্য সাধারণ হয়ে উঠেছেন। আমরা নুরুল হুদাকে দেখি তার শ্যালক মুক্তিযোদ্ধা, সংগ্রামী চেতনার একজন লোক এবং এই শ্যালকের ভয়ে তিনি পাঁচবার তার বাড়ি চেঞ্জ করেছেন। কারণ কেউ বলছেন যে আপনার শ্যালককে দেখা যায়নি কেন, এখন কোথায় গেছে, সে আসলে মুক্তিযুদ্ধে গেছে, কিন্তু এটা তিনি বলতে পারছেন না। ভয়ে তিনি বাড়ি চেঞ্জ করছেন, বাসা চেঞ্জ করছেন, কিন্তু তার ভিতরেও তিনি মিন্টুর যে স্বপ্ন সেটা লালিত করছেন। তার ভিতরেও একটা স্বপ্ন জাগ্রত হচ্ছে যে আমার দেশকে মুক্ত করতে হবে, আমার বাংলাদেশকে স্বাধীন করতে হবে। মিন্টু মুক্তিযুদ্ধে গেলে তার স্ত্রী আসমার উৎকণ্ঠা
মুক্তিযোদ্ধাদের আত্মীয়দের মানসিক অবস্থা তুলে ধরা হয়েছে এখানে। অবশেষে নুরুল হুদাকে ক্যাম্পে নিয়ে যে অত্যাচার করা হয় এবং তাকে জিজ্ঞেস করা হয় তার শ্যালো কোথায়, এই যে কলেজে যে বিস্ফোরণ ঘটলো সেটার ভিতরে নুরুল হুদার কোনো হাত আছে কিনা, নুরুল হুদা কি এর সাথে কোনোভাবে জড়িত কিনা, কিন্তু সে কোনো কথাই বলে না। পাকিস্তানিরা তাকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন শুরু করে। এক পর্যায়ে নির্যাতন তাকে এমনভাবে মারছে তার মনে হচ্ছে রেইনকোটের উপর বৃষ্টি পড়লে যেরকম টপ 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 শব্দ হয় সেই রকম শব্দ হচ্ছে। আসলে তার বোধোদয় এমন পর্যায়ে চলে গেছে, মনে হচ্ছে যে মার নয়, এটা মনে হচ্ছে ওপর থেকে বৃষ্টি ঝরছে। দেশের জন্য তিনি এভাবে নিজেকে উৎসর্গ করেছেন। আমরা এখানে দেখতে পাই আখতারুজ্জামান ইলিয়াসের কারিশমা। তিনি কত সুন্দর করে, কত মাধুর্যময় ভাষা দিয়ে, কত সুন্দর একটা সাবলীল গল্পের মাধ্যমে একটি মুক্তিযুদ্ধের ছোট্ট একটি ঘটনার কথা তুলে ধরে আমাদের ভিতরে এমনভাবে ভালোবাসাটা, এমনভাবে দেশাত্মবোধ, দেশের প্রতি ভালোবাসাটা জাগ্রত করেছেন, সেটা একটা অনন্য, অসাধারণ। নুরুল হুদাকে মিলিটারিরা যে নৃশংসভাবে হত্যা করেছেন সেটা বৃষ্টির ফোঁটার সাথে তুলনা করেছেন এবং এই অসামান্য আন্তরিক ও সহানুভূতির সাথে সেটা উপলব্ধি করার জন্য আমাদের যে সংগ্রামী চেতনা জাগ্রত হয়, সেই জিনিসটা মুক্তিযুদ্ধের অবনতি যে চেতনাকে সেটা আমাদের বুকে ধারণ করে থাকে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সত্যি যদি পড়ে থাকো গল্পটা, তাহলে বুঝতে পারবে যে এই গল্পটা পড়লে আমাদের ভিতরেও এক ধরনের সাহস এবং দেশের প্রতি গর্ব জেগে ওঠে এবং মনে হয় যে আমার এই বাংলাদেশের জন্য কত মানুষ জীবন দিয়েছে এবং কত মানুষ নির্দ্বিধায় মার খেয়েছে মিলিটারিদের হাতে। আসলে সে ভেবেছে, নুরুল হুদাকে দিয়ে আমরা এখানে বুঝতে পেরেছি যে একজন মানুষ কি করে তার নিজের জীবনকে তুচ্ছ করতে পারে দেশের জন্য। তাই আমরা এখানে অসাধারণ দক্ষতা দেখব আখতারুজ্জামান ইলিয়াসের। যার স্বপ্ন স্বপ্নই যার এই গ্রন্থে এই গল্পটি অন্তর্ভুক্ত হয়েছে এবং আমরা যদি দেখি যে গল্পটার ঘটনা বিশ্লেষণের পর আমাদের কাছে এটা মনে হয়েছে যে বাংলাদেশে যতগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, গল্প, উপন্যাস আছে তার মধ্যে অন্যতম অসাধারণ একটি ছোট গল্প এটি। এবং রেইনকোট গল্পটি পড়ে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে মানুষের মধ্যে ভালোবাসা দেশের প্রতি কতটা জাগ্রত হলে তবেই মার খেতে তার আর কষ্ট হয় না। তার কাছে, নুরুল হুদার কাছে মনে হলো যে যত মিলিটারিরা তাকে যতই জিজ্ঞেস করছে, যত কিছু জানতে চাচ্ছে, কিন্তু নুরুল হুদা কোনো মতেই দেশের কথা বলবে না। সে ভেবেছে আমার জীবন যায় যাক, তারপরও দেশ স্বাধীন হোক। অবশেষে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে আমরা পেলাম বাংলাদেশ এবং স্বাধীন হলো। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলো। তো ছাত্রছাত্রী, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সব ক্লাসগুলো দেখবে। যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে অবশ্যই। সেই পর্যন্ত ভালো থেকো। আর যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ দৌলতপুর কলেজকে এত সুন্দর মনোরম পরিবেশে আমাদের অনলাইন ক্লাস নেওয়ার ব্যবস্থা করার জন্য, এবং প্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকেও ধন্যবাদ যারা তোমরা অনলাইন ক্লাস দেখো। তো ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থেকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।